সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ চাই। আমাদের এই আয়োজনটি জনগণের জন্য, জনগণকে নিয়েই ধারণকৃত একটি আয়োজন, যেটি সূচনা লগ্ন থেকেই আমরা সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করেছি। আমাদের এই আয়োজনটি কখনো স্টুডিওতে সীমাবদ্ধ ছিল না, আমরা ছুটে বেরিয়েছি মানুষের কাছে তাদের কথা শুনতে। সেটিরই ধারাবাহিকতায় এবার আমরা চলে আসলাম দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত চট্টগ্রামের সর্বশেষ এবং সর্বকনিষ্ঠ উপজেলা কর্ণফুলীতে। কর্ণফুলী এমন একটি বৈচিত্র্যময় জায়গা যেটির পাদদেশে বঙ্গোপসাগর এবং কর্ণফুলী নদী, সেই সাথে আছে ঐতিহাসিক দেয়ান পাহাড়। আজকে এখানে আমরা চর পাথরঘাটা ইউনিয়নের একটি মনোরম পুষ্প উদ্যানে আমরা কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি এই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে। শুরুতেই তাদের সাথে আমরা পরিচিত হব। আমার ডান পাশ থেকে আছেন মোহাম্মদ নিজামুদ্দিন ইমতিয়াজ, কৃষি উদ্যোক্তা। এরপরেই রয়েছেন শহীদুল ইসলাম, পিএইচডি গবেষক এবং শিক্ষক, এবং আরও আছেন মোহাম্মদ নাসির, ব্যবসায়ী। আমার বাপাশ থেকে আছেন দেলোয়ার হুসাইন, সামাজিক সংগঠক, জেনিফা ইয়াসমিন বৃষ্টি, মেডিকেল শিক্ষার্থী, এবং সর্বশেষ সাম্পান মাঝিদের প্রতিনিধি জাফর আহমেদ। আপনাদের সবাইকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই কৃষি উদ্যোক্তা মোহাম্মদ নিজামুদ্দিন ইমতিয়াজের কাছে চলে যাব। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ, যদিও সময়ের বিবর্তনে আমরা কৃষি থেকে বের হয়ে ব্যবসা, চাকরি, নানা পেশায় সম্পৃক্ত হয়েছি। আপনি একজন শিক্ষিত তরুণ হিসেবে অনেকগুলো পেশা থাকতে কৃষিকে নির্বাচন করবার কারণ কি? বর্তমানে আপনি এই খামারে কি কি বিষয়ে কাজ করছেন এবং কৃষি নিয়ে আপনার স্বপ্ন কি? বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আমরা ছোট থেকেই জেনে আসছি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বা কৃষি নির্ভর দেশ। তো কালের পরিক্রমায় এখানে হয়তো অনেকে অনেক রকমের পেশায় নিযুক্ত, তারপরও আমরা চাই সবসময়, আমিও ভিন্ন পেশায় নিয়োজিত আছি, তারপরেও আমরা চাই আমরা সবসময় আমাদের আদিকালের যে পেশাটা ওটাই ধরে রাখি। এটা হয়তো আমাদের একটা মাটির টান আর কি, মাটির টান থেকেই মূলত এই পেশাতে আসা। এবং আজকে যে ফুলের বাগানটা এখানে দেখছেন, এটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা এখানে গতানুগতিকভাবে বিভিন্ন রকমের চাষ করি এই এলাকার। তবে আমি মনে করি আধুনিক কৃষি হিসাবে প্রত্যেকটা সেক্টরে যে আপনার সিজন অনুযায়ী, এখন ফুলের সিজন, আমরা সবাই জানি ফুলের সিজনে আমরা ফুলের চাষ করব, ফুল থেকেও যে আয় করা যায় এটা একটা মানুষের একটা শিক্ষণীয় বিষয়। এরপরে বৃষ্টির সময় যেটা বৃষ্টির সিজনের মধ্যে যে খাদ্যশস্য উৎপন্ন করা যায়, ওভাবে করে আমি চাচ্ছি একটা সমন্বিত কৃষির মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজটা সুন্দর একটা কৃষির সাথে সংযুক্ত হয়ে বাংলাদেশের খাদ্য সংকটটা বা আগামীর খাদ্য সংকটটা যাতে আমরা মোকাবেলা করতে পারি। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন অন্যান্য পেশার পাশাপাশি তরুণদের বিশেষ করে কৃষির দিকে আসা উচিত। এটি একটি দারুণ পরামর্শ। আপনার কাছে এবারে যেটি জানতে চাইবো, আমাদের জাতীয় নির্বাচন আসন্ন এবং আপনি এই কর্ণফুলী এলাকার একজন ভোটার হিসেবে কেমন প্রার্থী দেখতে চান যিনি নির্বাচিত হলেই এই এলাকার উন্নয়ন হবে? জি, একজন ভোটার হিসাবে আসলে প্রত্যেকটা ভোটারেরই মনের একটা আকাঙ্ক্ষা থাকে যে একজন যিনি যিনি প্রার্থী হবেন ওনাকে অবশ্যই ওনার এলাকাতে ওনার নির্বাচনী এলাকাতে যে সমস্ত শ্রেণী পেশার মানুষ আছে প্রত্যেকের পেশা সম্পর্কে ওনাকে স্টাডি করা দরকার, এবং স্টাডি করে ওনার উচিত যেখানে সমস্যা সেখানে সমাধানের জন্য এক ধাপ এগিয়ে যাওয়া। হ্যাঁ, ওভাবেই আমরা চিন্তা করি যে এমন একজন প্রার্থী থাকলে যিনি এই কৃষি, মৎস্য, যেহেতু এটা একটা গ্রামীণ এরিয়া, গ্রামীণ শিল্পকর্মের উপরে যাতে ওনার একটু ভালো নজর থাকে, ওই ধরনের প্রার্থী চাই আমরা। বাহ, চমৎকার বলেছেন। তার মানে এমন একজন প্রার্থী যার পড়াশোনা থাকবে এবং সব গবেষণা করবে, মতের মানুষ জনপ্রতিনিধি হয়ে উঠবেন। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, খুব ছোট করে বলবেন, একজন উদীয়মান নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখবেন? আমি আগামীর বাংলাদেশ চাই সম্পূর্ণ নিরাপদ বাংলাদেশ। এক কথায় বলা যায় নিরাপদ বলতে প্রত্যেকটা কিছু যাতে সুন্দরভাবে চলে, নিরাপদ বাংলাদেশ চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রত্যাশা পূরণ হোক সেটা আমরাও চাই। এবার আমরা চলে যাব, আমাদের সাথে একজন শিক্ষক আছেন শহীদুল ইসলাম, যিনি একজন কলেজ শিক্ষক, সেই সাথে পিএইচডি গবেষক। আমরা ওনার সাথেই সরাসরি আলোচনায় যাব। শহীদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে সম্পৃক্ত হওয়ার জন্য। আপনার কাছে যেটি জানতে চাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গত 50 বছর আসলে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অনেক কমিশন, অনেক সুপারিশ আমরা পেয়েছি। আপনি একজন সরাসরি শিক্ষক হিসেবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে বিদ্যমান সেটি কতটা যুগোপযোগী বলে মনে করেন, এবং এখানে যদি কোনো সমস্যা আপনার পর্যবেক্ষণে ধরা পড়ে সেটি সমাধান আসলে
কোন কোন ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? যখন ৫ই আগস্টে বাংলাদেশে একটা নতুন সূর্যোদয় হয়েছে, মানুষ মনে করেছে সকল ধরনের বৈষম্য থেকে মুক্তি পাবে। আমি একজন শিক্ষক হিসেবে আজকে একটা দুঃখের কথা শেয়ার করতে চাই। অনেকগুলো কমিশন হয়েছে, প্রায় 10টা কমিশন হয়েছে, কিন্তু সেখানে শিক্ষা বিষয়ক কোনো কমিশন নেই। এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। কারণ আপনি যদি উন্নত বিশ্বের দেশগুলোর দিকে তাকান, ওদের সবচেয়ে বেশি বাজেট হচ্ছে শিক্ষার জন্য। কারণ আমি যেহেতু কেমিস্ট্রির মানুষ, একটা কথা বলি, একটা দেশ শিল্পে কতটুকু উন্নত সেটার মানদণ্ড হচ্ছে ওই দেশ কী পরিমাণে মানে সালফিউরিক অ্যাসিড ইউজ করে। সালফিউরিক অ্যাসিড ইউজের উপর ডিপেন্ড করে বলা যায় যে দেশটা শিল্প উন্নত। আমরা যে দেশটা উন্নত কিনা সেটা বুঝতে পারবো আমাদের শিক্ষা খাতটা কেমন উন্নত। কিন্তু আমরা দেখলাম অনেক কিছু হয়েছে, কিন্তু শিক্ষা বিষয়ক কোনো কিছু হয়নি। তো এটার জন্য অনেক লেখালেখি হয়েছে, অনেক গবেষকরা কথা বলেছেন। দিন শেষে আমরা কোথাও যেন আটকে আছি। সে কোথাওটা সারানোর জন্য আমরা এখনও মানুষ খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে সবচেয়ে উদ্বেগের বিষয়। তো আমি বলতে চাই, আমরা যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে একেবারে মানে যেই সাবজেক্টগুলো পড়ানো হয়, এগুলো আসলে সবগুলো সাবজেক্ট আমাদের দরকার নাই। আমি মনে করি আমাদের সবগুলো দরকার নাই। আমাদের একটু কারিগরি শিক্ষার দিকে ঘুরে দাঁড়ানো দরকার। এরকম জনবহুল দেশে এরকম ঘরে ঘরে মানে কাজ ছাড়া গ্র্যাজুয়েট তৈরি করার দরকার নেই। এরকম শিক্ষিত বেকার প্রায় ২৭ লক্ষেরও অধিক শিক্ষিত বেকার ঘরে ঘরে পড়ে আছে। আমি মনে করি আমাদের কারিগরি শিক্ষার দিকে মন নেওয়া দরকার এবং সেটার জন্য অনেক গবেষণা হওয়া দরকার। এই যখন ৫ই আগস্টে যখন আমরা একটা নতুন কিছু দেখতে পাচ্ছি, তার আগে অনেকগুলো ইতিহাস আছে। সবাই আমরা দেখেছিলাম রিভার্স ব্রেন ড্রেন নামক একটা জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু আমরা তো ওখানে কাউকে রিভার্স করতে পারিনি। কেউ আসছে কি, আপনি কি বলতে পারবেন যে আমরা ৫ই আগস্টের পরে বিদেশের এরকম একটা মেধাবী মানুষকে আমরা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে বিসি বানিয়ে আনতে পারছি? না। আমরা ওই আমাদের যে টিচারগুলো ছিল, শিক্ষকটি ছিল, তাদের থেকে একজনকে বিসি বানিয়েছি। তো আগের মতোই তো হবে। আমরা যতই নতুন কথা বলি না কেন, কিন্তু আমরা আগের সিস্টেম দিয়েই যাচ্ছি। এটাই হচ্ছে সবচেয়ে বেশি। আপনি অর্থাৎ শিক্ষা খাতে যে ধরনের উন্নয়ন আপনি প্রত্যাশা করেছেন, জি জি। সেই জায়গা থেকে আমরা কিছুটা দূরে, এবং আমরা এখনো আশাবাদী হয়তো বা কেউ একজন সেই উদ্যোগ গ্রহণ করবে এবং হ্যাঁ, আমাদের শিক্ষা খাতে গিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আপনি কর্ণফুলী এলাকার একজন ভোটার হিসেবে আপনার কাছে জানতে চাওয়া, আপনি এই এলাকার একজন ভোটার হিসেবে আসন্ন নির্বাচনে কেমন জনপ্রতিনিধি দেখতে চান? আমরা এমন একজন প্রার্থীকে চাই যিনি আমাদের এই এলাকার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেড়াবে কিংবা ঘুরে বেরিয়েছেন। উনি প্রত্যেকটা সমস্যাকে আইডেন্টিফাই করতে পারেন এবং কোন সমস্যাটা কীভাবে সমাধান করতে হবে সেটার একটা ওনার ম্যানিফেস্টো থাকবে। অর্থাৎ উনি নির্বাচনের ইস্তেহারে কর্ণফুলী এলাকার প্রত্যেকটা জায়গাকে উনি আইডেন্টিফাই করে তার সমস্যাগুলো বলবে এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে তার কাছে নির্দিষ্ট কি থাকবে, সমাধানের রূপরেখা থাকবে। এই রূপরেখা যার থেকে পাবো তাকেই দিব ভোট। বা আপনি চমৎকার প্রত্যাশার কথা বলেছেন। প্রার্থী এমনই হওয়া উচিত। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন শিক্ষক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? এমন একটা বাংলাদেশ চাই যেখানে হচ্ছে প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে। অর্থাৎ একটা মানুষকে তার জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের জন্য আলাদা করা হবে না এবং প্রত্যেকটা নারী তার ন্যায্যতা, আমরা এখানে সম অধিকারের কথা বলি না, ন্যায্যতার কথা বলি, তার ন্যায্য অধিকার বুঝে পাবে এবং এখানে যে ঘুষ, দুর্নীতি, দমন, নিপীড়ন, মব জাস্টিস কোনোটাই আমরা চাই না নতুন বাংলাদেশে। সর্বোপরি আমরা বাংলাদেশে আয়নাঘর নামক এরকম কোনো নিগৃহীত কাজের আর পুনরায় ঘটুক এরকম কোনো দেশ আমরা চাই না। সবাই নিরাপদে থাকুক, এমন একটা দেশই আমরা কামনা করি। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সমৃদ্ধ মতামত প্রদানের জন্য। এবার আমরা চলে যাব, আমাদের পরবর্তী আলোচক আছেন একজন ব্যবসায়ী প্রতিনিধি মোহাম্মদ নাসির। আপনাকে স্বাগত জানাই কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। আপনি একজন ব্যবসায়ী হিসেবে আজকে আমাদের আলোচনায় সম্পৃক্ত হয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে আপনি যে ব্যবসা করছেন বা সার্বিকভাবে ব্যবসায়িক পরিবেশ আপনি কিভাবে দেখছেন এবং ব্যবসা খাতে উন্নয়নের জন্য আপনার কি পরামর্শ? আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমাদের কাঁচা এবং শুকনা জাতীয় পণ্যগুলো, কিন্তু আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ীরা এমনভাবে জিম্মি হয়ে গেছি এই দেশের বাংলাদেশের কিছু কুচক্র মহল এবং লাভওয়ালদের সিন্ডিকেটের মাধ্যমে। আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই সিন্ডিকেটটা দুর্নীতি মুক্ত করতে হবে। এই সিন্ডিকেটটাকে বাংলাদেশ থেকে উন্মোচন করে দিতে হবে। কারণ আমাদের মতন এরকম ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। কারণ তার একটা প্রশ্ন হলো, তাদের জন্য ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি কোনো লোনের জন্য যাই,
সেখানে দুর্নীতিদের জন্য আমার পার্সেন্টেজ আমাকে দেখাচ্ছে 10%, তাদের সাথে রেওয়াজও করতে গেলে আমার 25% রেওয়াজও করতে হয়। কারণ তাহলে বাংলাদেশ বিশ্বব্যাংক থেকে ঋণ কেন নেওয়া হচ্ছে? বিশেষ করে গ্রামে গঞ্জে প্রত্যেকটা এলাকায় মহল্লায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, যারা বড় বিজনেসম্যান এক্সপোর্ট ইম্পোর্ট করেন, তারা কিন্তু সিন্ডিকেটের সাথে সংযুক্ত হয় একমাত্র ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন উপরের দিকে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। এই দৃষ্টিতে আমি আগামীতে যিনি বাণিজ্য মন্ত্রণালয় থেকে ব্যবসায়ীদের জন্য এবং সুন্দর সুষ্ঠু ব্যবসা পরিচালনা করার জন্য এবং ঋণ ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমার এই আহ্বানটা ব্যবসায়িক সমিতি কল্যাণের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে। এবার আপনার কাছে যেটি জানতে চাই, আপনি একজন ব্যবসায়ী এবং এই এলাকার ভোটার হিসেবে এইবারের নির্বাচনে কোন ধরনের প্রার্থীকে চান, যিনি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন ঘটবে? এমন একজন ব্যক্তিকে চাই যিনি মানুষের 4টা মৌলিক অধিকার, শিক্ষা, খাদ্য, বাসস্থান, শিক্ষা, খাদ্য, বাসস্থান, এই মৌলিক অধিকারগুলো যিনি বাস্তবায়নের এবং সামাজিকভাবে নিজেই অগ্রগতিতে নিজের গতিতে যেটা বলছেন, জনপ্রতিনিধি হওয়া উচিত এমন ব্যক্তির যিনি জনসম্পৃক্ত হবেন। আমরা এমন একজন ব্যক্তিকে চাই। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন ব্যবসায়ী হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে সিন্ডিকেট মুক্ত এবং শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং আপনার পুরো বাংলাদেশ মাদক মুক্ত একটা আমরা বাংলাদেশ দেখতে চাই। নিশ্চয়ই আপনার সেই প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, সেটা আমরাও চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচক। আমার বাঁ দিক থেকে প্রথমেই আছেন দেলোয়ার হোসেন, তিনি একজন সামাজিক সংগঠক। দেলোয়ার ভাই, আপনাকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে স্বাগত। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, আমাদের এই রাষ্ট্রে রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দলের পাশাপাশি বিকল্প চালিকা শক্তি হিসেবে নাগরিক সমাজ এবং সামাজিক সংগঠনগুলো অনেক বেশি সক্রিয়, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে। এবং আপনি কর্ণফুলীর মতো একটি জায়গায় সামাজিক সংগঠন নিয়ে কাজ করছেন। আপনার কাছে যেটি জানেন, আপনি কত বছর ধরে আসলে কাজ করছেন, কোন কোন ক্ষেত্রে আপনি কাজ করছেন এবং আপনার স্বপ্নটা কি এই সমাজ নিয়ে? আমাদের ইউনিয়নে সরকারি রেজিস্ট্রেশনপ্রাপ্ত আসলে 5টি সামাজিক সংগঠন রয়েছে। সবার আগে যে সামাজিক সংগঠন, ওটার নাম জাগরণী সংঘ, আমি ওটার দায়িত্বে ছিলাম, এখন উপদেষ্টা পরিষদে আছি। তাই আমাদের এই এলাকায় আসলে অসামাজিক কার্যকলাপ ভরপুর ছিল। আমাদের এই সামাজিক সংগঠনগুলোই ওগুলা নির্মূল করেছে, কোনো রাজনৈতিক ব্যক্তি নয়। আমাদের এই অত্র ইউনিয়নে রাজনৈতিক ব্যক্তির চেয়ে সামাজিক সংগঠক যারা রয়েছে তারাই মোটামুটি বেশি পপুলার এবং তারাই সমাজে সবার শ্রদ্ধেয় হিসেবে গণিত হয়, এরকম আর কি। সামাজিক কর্মকাণ্ড নিয়ে আপনার স্বপ্নটা কি? আমার সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যাপক একটা স্বপ্ন আছে। সেটা হচ্ছে, আমি চাই অত্র ইউনিয়নের মানুষ, অত্র ইউনিয়নের মতো সমগ্র বাংলাদেশের মানুষই সামাজিক সংগঠনের সাথে বেশি বেশি জড়িত থাকুক, তেমন একটা রাজনৈতিক বিমুখ না হোক। কারণ সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকার যে উন্নয়ন সম্ভব, অনেক সময় রাজনীতি করলে সেটা দলগত কারণে সেটা হয় না। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন সামাজিক সংগঠন যদি সক্রিয় হয় তাহলে তারা সরকার এবং প্রশাসনের বিকল্প হিসেবে কাজ করতে পারে এবং তারা জনগণের কাছে আরো বেশি গ্রহণযোগ্য। অবশ্যই অবশ্যই। সেই সাথে জানতে চাই, এই এলাকার ভোটার হিসেবে আপনি আসন্ন জাতীয় নির্বাচনে কোন ধরনের প্রার্থীর জয়লাভ প্রত্যাশা করেন, যিনি জয়লাভ করলে আপনার এলাকার উন্নয়ন হবে? আমি চাই আমাদের এই এলাকায় এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত হোক যেন, আমি আমাদের আরেক ভাইয়ের সাথেও একমত, যেন ওই আসনের এই এলাকার সমগ্র সমস্যা উনি ইন্টিগ্রেট করবেন, ওনার মাথায় থাকবে। সর্বোপরি আমি সৎ একজন মানুষ নির্বাচিত হোক, আমার এই প্রত্যাশা। হ্যাঁ, দারুণ বলেছেন। আসলে সততা ছাড়া যোগ্যতা অর্থহীন। সুতরাং সৎ প্রার্থী নির্বাচিত হোক, সেটি আমরাও মনে করি। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা চাই এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে যেখানে কোনো স্বজনপ্রীতি থাকবে না, দুর্নীতি তো প্রশ্নে আসে না। দুর্নীতি আর স্বজনপ্রীতি, এই দুইটা বিষয় যদি আমরা আসলে অ্যাভয়েড করতে পারি, আমার মনে হয় স্বাধীনতার 54 বছর পরে আমরা এই 5-10 বছরের মধ্যে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার কথা বলার জন্য। এবার আমরা চলে যাব আমাদের আজকের আলোচনার একমাত্র নারী প্রতিনিধি এবং শিক্ষার্থী প্রতিনিধি, দুটোই তিনি। আমাদের সাথে আছেন জেনিফা ইয়াসমিন বৃষ্টি, তিনি মেডিকেলের শিক্ষার্থী। আপনাকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে স্বাগত। যেটি জানতে চাই,
বিষয় হিসেবে অনেকগুলো বিষয় ছিল, যেমন অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, প্রকৌশল। এত কিছু ছাপিয়ে আপনি মেডিকেল বিজ্ঞানকে অর্থাৎ ডাক্তার হওয়ার স্বপ্ন কেন দেখলেন? আমি ছোটবেলা থেকেই চেষ্টা করেছি নিজের পড়াশোনাটা সঠিকভাবে করার জন্য। কোনো শর্টকাট টেকনিক বা নকল ওই টাইপের কিছু আমার কখনোই নিজের মধ্যে ছিল না। তো তারই ধারাবাহিকতায় আল্লাহ আমাকে এমন একটা সুযোগ করে দিয়েছেন যাতে আমি মানুষের সবচেয়ে কাছে যেয়ে কাজ করতে পারি। এটা এমন একটা পেশা যাতে মানুষের সরাসরি সেবা করার সুযোগ, এটা একটা। তারপর পরবর্তীতে এটা আমার পেশা হিসেবে হবে। তো পেশা হিসেবে এখানে সৎ থাকা খুবই সহজ একটা উপায়, যেহেতু এখন বাংলাদেশে এমন একটা অবস্থা যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে। তো এই হিসেবে এই পেশাটা আমি যেহেতু গ্রামের মেয়ে, তাই গ্রামের মানুষের সেবা করার সুযোগটা আমার অনেক বেশি। গ্রামে এমনও দেখা গেছে অনেক সময় রাতে বা সন্ধ্যা রাতে ডাক্তার পাওয়া যায় না। আমার পূর্ববর্তী প্রজন্ম এমন অনেক সামান্যতম রোগেও অনেক সময় মারা গিয়েছে, বা আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে। আমি চেষ্টা করব আমার এলাকার মানুষের জন্য কিছু করার। সার্বিকভাবে আসলে ডাক্তারি পেশাটাই এমন, সৎ থেকে মানুষের অনেক সেবা বেশি করা কাছে যায়। যাওয়ার সুযোগ থাকে হ্যাঁ। এবং মানুষের শারীরিক মানসিক উন্নয়নে ডাক্তারদের ভূমিকা আসলে অনস্বীকার্য। আপনি সেই জায়গায় গ্রামের মানুষদের নিয়ে যে স্বপ্ন দেখছেন, তাদের সেবার জন্য নিজেকে যে নিবেদিত প্রাণ করবেন বলে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে সেটা আমরাও প্রত্যাশা করি। এবারে আপনাকে আপনার পেশার বাইরে আর একটু প্রশ্ন করতে চাই। আপনি একজন তরুণ ভোটার, এবারে প্রথমবারের মতো ভোট দিবেন। আপনার এলাকায় আপনি কোন ধরনের প্রার্থীকে ভোট দিতে চান, যিনি নির্বাচিত হলে পরে আপনাদের এই এলাকার উন্নয়ন ঘটবে? আমি চাই নতুন ভোটার হিসেবে নতুন বাংলাদেশ আমরা যেভাবে স্বপ্ন দেখি সেভাবে প্রতিষ্ঠিত হোক। তো সেই আশার ভিত্তিতে এমন একজন মানুষ আসুক যে মানুষের ভোটের সময় যেমন মানুষের খবর জানবে, ভোটের পরবর্তী সময়েও সে যেন মানুষের খবর রাখে। একজন কৃষক, তার কী সমস্যা বা তাকে কীভাবে তিনি সাহায্য করতে পারেন, উনি ওটা যেমন জানবে, তেমনি ব্যবসায়ী বা সকল সেক্টরে উনি ধারণা রাখবে, ওটা সমাধান দেওয়ার চেষ্টা করবে। এমন যাতে না হয় সে ভোটের পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে জনসম্পৃক্ত, সৎ এবং শিক্ষিত প্রার্থীকে আপনি এই এলাকায় প্রতিনিধি হিসেবে দেখতে চান। সেটি চমৎকার চাওয়া, আপনার সেই চাওয়া পূরণ হোক। এবারে সর্বশেষ প্রশ্ন, একজন নারী হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? নারী হিসেবে আমি অবশ্যই চাইবো বাংলাদেশটা যেন এমন একটা দেশ হয়, বিভিন্ন উন্নত দেশের মতো, যে কেউ এমন একজন মানুষও না ভাবুক সে মেয়ে, সেটা পারবে না, সে দূরে গিয়ে কাজ করতে পারবে না বা সন্ধ্যা রাতে বের হতে পারবে না। এমন একটা নিরাপদ বাংলাদেশ চাই। একজন শিশুও যাতে খেলতে গেলে বাইরে যাতে হারিয়ে গেলে আমরা যেন তাকে খুঁজে বাসায় এনে দিই। আমরা যদি নিজ জায়গা থেকে সৎ থাকি, সবাই নিজের দায়িত্বটা পালন করতে পারি, তাহলে এই কাজটা আমাদের জন্য কঠিন হবে না। আপনি চমৎকার বলেছেন, শিক্ষা এবং নারীর উন্নয়নের অর্থই হলো পুরো জাতির উন্নয়ন। সেই উন্নয়ন ত্বরান্বিত হোক, সেটা আমরাও চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আমাদের আজকের এই আলোচনার সর্বশেষ যিনি আলোচক আছেন, তিনি হচ্ছেন জাফর আহমেদ। তিনি সাম্পান মাঝিদের প্রতিনিধি। কর্ণফুলী উপজেলা হচ্ছে কর্ণফুলী নদীর পাদদেশে, আর কর্ণফুলী নদী চট্টগ্রাম মানেই হচ্ছে সাম্পান, যেটি আমাদের অনেক বছরের ঐতিহ্য। অর্থাৎ চট্টগ্রামের সমার্থক শব্দ হলো সাম্পান। আপনি সাম্পান মাঝিদের নিয়ে কাজ করছেন অনেকদিন ধরে। বর্তমানে এই সাম্পান মাঝিদের কি কি সমস্যা এবং এই খাতে নানা সংকটের কথা আমরা শুনি, তো সার্বিকভাবে আপনার কি পর্যবেক্ষণ এবং এই সংকটগুলো কাটিয়ে উঠবার জন্য আপনার কি পরামর্শ? কর্ণফুলী নদীতে আমরা যারা পারে অবস্থিত বেশিরভাগ সাম্পান মাঝি। আমার দাদা ছিল সাম্পান মাঝি, আমার বাবা ছিল, আমি সাম্পান মাঝি। ধরতে গেলে আমরা বংশপরায়ণ সাম্পান মাঝি। কিন্তু আমাদের বড় একটা সমস্যা হচ্ছে ইজারা, যে 1400 প্রত্যেক বছর যখন ইজারা আসে তখন আমরা একটি অন্যরকম পেশায় চাপে পড়ে যাই। যেমন ধরেন এখান থেকে সাম্পান ঘাট চট্টগ্রাম সিটি কর্পোরেশন 19টি ঘাট টেন্ডার দেয়, তার মধ্যে আপনার 3টি ঘাটে প্রকৃত পাটনি আছে, সেটা হচ্ছে ঔমিত্র ঘাট, সদর ঘাট এবং বাংলা বাজার। 15 নম্বর থাকলেও তাদের পাটনির কোনো স্বাধীনতা নাই, তারা অন্যের বাড়াই চালিত। কিন্তু এখানে হচ্ছে যে এই যে ঘাটগুলো সবাই সিটি কর্পোরেশন থেকে চিনেছে সবগুলো ঘাট, কিন্তু এই ঘাটে কিন্তু অন্য ঘাটে মাঝি নাই। যে এখানে পাটনি সেজে এই যে সমাজসেবা লিমিটেড থেকে তারা এই যে সমিতির লাইসেন্স নিয়ে তারা পাটনি সেজে এখানে টেন্ডারে অংশগ্রহণ করতেছে। এবং এখানে একটা বৈষম্য, যে
এক গাড়ের পার্টি আরেক গাড়ে গিয়ে টেন্ডার মারলে তাহলে আমাদের এটা টেন্ডার বৃদ্ধি হয়ে তাহলে আমরা সাম্পান মাঝিরা বিলুপ্ত হয়ে যাব। বিলুপ্ত হতে হতে অলরেডি 3টি গাড় আছে সারা কর্ণফুলীর মধ্যে সাম্পান, অন্য গাড়ে কিন্তু সাম্পান নাই। এখন এই সমস্যাগুলোর সমাধানে কি করণীয়? এখন আমরা সেটা আন্দোলন করে এটা উপলব্ধি করতেছি, যেহেতু আন্দোলন করে হচ্ছে না সেই জন্য আমরা মহামান্য হাইকোর্টের মাধ্যমে গিয়েছি, আমরা রিট করেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। এই রিটের মাধ্যমে আমরা আশা করি মহামান্য হাইকোর্টের মাধ্যমে আমরা একটি সুরক্ষা করতে পারবো আপনাদের জীবনমান উন্নয়ন হোক এবং, উন্নয়ন করার জন্য। আমাদের সাম্পানের যে গৌরব ছিল সেই উজ্জ্বল গৌরব আবার ফিরে আসুক, আপনারা ভালো থাকুন সেটা আমরাও চাই। ধন্যবাদ। এবার আপনার কাছে যেটি জানতে চাইবো, আপনি কর্ণফুলী এলাকার একজন প্রবীণ ভোটার হিসেবে এবারের নির্বাচনে আপনার কি প্রত্যাশা? এইবারের নির্বাচনে আমরা চাইব যে এইবারের নির্বাচন 5 আগস্টের পর, আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পরে 5 আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ আবার নতুন করে ফিরে পেয়েছে। আমরা চাইব একজন ভালো প্রতিনিধি হয়েছে যখন সব সময় যেন আমাদের কোনো সমস্যা হলে, এলাকার সমস্যা হলে সাথে সাথে উপস্থিত হয়ে সমাধান করে এবং সব কিছু যাতে চলাফেরা কালভার্ট এগুলো সব সময় যেন কোথায় কী সমস্যা আছে এগুলো দেখে কাজ করে। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন প্রবীণ নাগরিক হিসেবে আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, এবং এটা বাংলাদেশের মধ্যে একটা নতুন মানে কি করোনার পর থেকে একটা নতুন জন্ম হয়েছে, সেটা হচ্ছে কিশোর গ্যাং। কিশোর গ্যাং পূর্বে ছিল না। এই কিশোর গ্যাংয়ে বাংলাদেশের সব আইন শৃঙ্খলা নষ্ট করতেছে। এখন 5 আগস্টের পর অনেক উন্নতি হয়েছে, আমরা বলবো, এবং এমন একটা বাংলাদেশ চাই কিশোর গ্যাং যদি উঠে যায় আমাদের ছেলেমেয়েরা সবাই লেখাপড়া করতে পারবে এবং দেশ সুন্দর একটা সুন্দরভাবে চলতে পারবে। বাহ, আপনার চমৎকার বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রত্যাশা পূরণ হোক সেটা আমরাও চাই। এর মধ্য দিয়ে আমাদের এই প্যানেলে আলোচনা এখানেই শেষ হলো। আমরা এবারে কথা বলবো কর্ণফুলী উপজেলার আরও কিছু শ্রেণী পেশার মানুষের সাথে, আমরা তাদের মতামত জানার চেষ্টা করব। আমাদের দেশের জীবনাচারই হচ্ছে যে আমাদের সংস্কৃতি। তো আমাদের দেশের কৃষ্টি, ঐতিহ্য, লোকজ সংস্কৃতি দিন দিন অনেকটা হারিয়ে যাচ্ছে। আমরা একসময় দেখতাম যে শীতকালে পিঠাপুলির উৎসব, নবান্ন উৎসব, বসন্ত উৎসব বা বৈশাখ উৎসব যেভাবে আমরা লালন পালন করতাম, সে কৃষ্টি সংস্কৃতি অনেকটাই আগের চেয়ে কমে যাচ্ছে। এই সংস্কৃতিগুলো বৃদ্ধিতে আমি মনে করি আমাদের দেশের শিল্প সংস্কৃতি যাতে আরও বৃদ্ধি পায়, সেজন্য আমাদের স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানও আমাদের এই সংস্কৃতি বৃদ্ধিতে আরও কাজ করতে হবে। সংস্কৃতি মানুষের মনকে, চিন্তা চেতনাকে বিকশিত করে। তো একজন শিক্ষার্থী বা একজন শিশু বা একজন মানুষ যখন সংস্কৃতির মধ্যে আবদ্ধ থাকে, সে বিপদগামী হয় না, সে দুর্নীতি থেকে দূরে থাকে, সে বিভিন্ন রকম অপসংস্কৃতি বা অপরাজনীতি থেকে সে দূরে থাকে। অবশ্যই ক্ষুধা এবং দারিদ্র্য মুক্ত, দুর্নীতিমুক্ত যে দেশের সকল মানুষ নির্ভয়ে পথ চলতে পারবে, তার স্বাধীন মতামত ব্যক্ত করতে পারবে, সকলের মুখে থাকবে হাসি, কৃষি বান্ধব, শিল্প এবং সংস্কৃতি বান্ধব, পরিবেশ বান্ধব, এমন একটি বাংলাদেশে আমি দেখতে চাই। পৃথিবীর অনেক দেশে খেলাধুলাকে প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি উজবেকিস্তান, তারপর ফিনল্যান্ড, যারা শিক্ষাক্রমে বৈশ্বিক সূচকে সবচেয়ে উন্নত। তো আমি মনে করি রাষ্ট্র চাইলে খেলাধুলাকে বুদ্ধিভিত্তিক এবং শারীরিক একটি জাতির বুদ্ধিভিত্তিক এবং শারীরিক উন্নতির জন্য খেলাধুলাকে ব্যবহার করতে পারে, এবং আমরা আশা করব ওনারা যারা আমাদের দায়িত্বে আছেন তারা এই সুযোগটাকে নেবেন। আরেকটি বিষয় হচ্ছে সামাজিক ইম্প্যাক্টের ক্ষেত্রে বা আমরা জানি মাদক এবং অন্যান্য বাজে অভ্যাস থেকে আমাদের সন্তানদের বাঁচানোর জন্য এবং আমাদের নিজেদেরকে সেভ করার জন্য খেলাধুলা একটি ভালো উপায়। আসন্ন জাতীয় নির্বাচনে আসলে আমি এমন কাউকে চাই যে যিনি ধর্মনিরপেক্ষ হবেন, ডেমোক্রেটিক হবেন এবং মানুষের অধিকার নিয়ে সোচ্চার থাকবেন। এখন যারা আছে তাদের মধ্যে এই গুণটা আমি দেখতে চাই। কেমন বাংলাদেশ দেখতে চাই বলতে আমি চাই একটি সেকুলার এবং ডেমোক্রেটিক বাংলাদেশ। আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে একটা ভালো পেশাও বলতে পারেন বা নেশাও বলতে পারেন বা শখের জিনিসও বলতে পারেন।
কন্টেন্ট ক্রিয়েশনটা বলতে গেলে আপনাদের যে গণমাধ্যমের বিকল্প হিসেবে ধরা যায়। গণমাধ্যমের পরে যেটা যদি প্রথম লাইনে আসে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, কারণ এর মাধ্যমে আপনার প্রান্তিক পর্যায়ে একদম তৃণমূলের ভিডিও তথ্য এগুলো উত্থাপন করা যায়। এগুলোর মাধ্যমে একেবারে বাংলাদেশ বটেই বিশ্ব মঞ্চ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া যায় যে আসলে কী সমস্যা, কী ধরনের ভুক্তভোগী আছে, কী ধরনের মানুষ কিভাবে বসবাস করে, বা কোন এলাকার মানুষ কী ধরনের আচার ব্যবহার করে, বা কোন এলাকায় কী ধরনের খারাপ আচরণ করে, বা সমাজের যে একটা যে খারাপ দিক ওইটাও আমরা তুলে ধরতে পারি। তা এই ভিডিওর মাধ্যমে আমরা আসলে আপনারা বুঝতে পারবেন এখন কন্টেন্ট ক্রিয়েশনের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই কন্টেন্ট ক্রিয়েটর যত বাড়তেছে ততই প্রসার হচ্ছে। তো আমি একজন কর্ণফুলীর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি বর্তমানে যে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা আমাদের কর্ণফুলীতে মোটামুটি তুলে নিয়ে এসেছি। এটা শুধু আসলে সচেতনমূলক বললে ভুল হবে, এটা কিন্তু এর পাশাপাশি দেখা যাচ্ছে আমরা একটা বৈদেশিক মুদ্রা অর্জনের একটা সহায়ক ভূমিকা রাখি দেশের জন্য, বা দেশের কি বলবো আর্থিক যে একটা আছে বাজেটের মধ্যে। তো সেই ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশনটা আমি অনেকটা ভালো মনে করি, এবং এর মাধ্যমে অনেকেই ভালো যারা আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সমাজের বিভিন্ন ধরনের ভালো দিক তুলে ধরে, এগুলোর মাধ্যমে অনেকে অনেক কিছু শিখতে পারে। আমাদের বাংলাদেশ একটা দরিদ্র দেশ, সবাই জানে। তো সেই হিসেবে আমাদের যেটা মৌলিক চাহিদা খাদ্য ক্ষুধামুক্ত একটা বাংলাদেশ চাই, একটা স্বচ্ছ এবং সৎ একজন রাষ্ট্রপ্রধান চাই, এবং আমরা যাকে ভোট দিব উনি অবশ্যই দেশের মানুষের জনবান্ধব হতে হবে, জনগণের ধরগড়ায় যেতে হবে, জনগণের মোটামুটি দুঃখ কষ্ট এগুলার ভাগিদার হতে হবে। এ ধরনের আমরা একজন ভালো মানুষকে আমরা সংসদে পাঠাতে চাই। আমরা চাই যেই হোক, যেই আসুক, বাংলাদেশে গণতন্ত্রটা বজায় থাকুক, যাকে ভালো লাগে, যাকে আমাদের পছন্দ হবে তাকে আমরা যাতে ভোট দিতে পারি, নির্দ্বিধায় যাতে পথে ঘাটে চলতে পারি, কোনো রাহাজানি, চাঁদাবাজি বা কিংবা ইফতিজার এ ধরনের মানুষ থেকে যাতে আমরা দূরে থাকতে পারি। এই ধরনের যারা করবে তাদেরকে আমরা সাধুবাদ জানাবো, এবং আমরা একটা ক্লিন বাংলাদেশ চাই এক কথায়। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা কথা বলেছি দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত চট্টগ্রামের সবথেকে সুন্দর উপজেলাগুলোর মধ্যে অন্যতম কর্ণফুলী উপজেলার নানা শ্রেণী পেশার মানুষের সাথে। আজকে আমরা এখানে সম্পৃক্ত করেছি কৃষি উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষক, নারী, সামাজিক সংগঠক, খেলোয়াড়, সংস্কৃতিকর্মী সহ অসংখ্য মানুষকে। আমরা তাদের মাধ্যমে যেটি জানতে পেরেছি, তারা প্রত্যেকে তাদের নিজেদের পেশাকে অনেক বেশি ভালোবাসে, সেই সাথে সেই পেশায় কিছু সমস্যা তারা চিহ্নিত করেছেন এবং সেগুলো সমাধানও চেয়েছেন। এর পাশাপাশি তারা কর্ণফুলী উপজেলায় এমন একজন জনপ্রতিনিধিকে আগামীতে দেখতে চান যিনি জনসম্পৃক্ত হবেন, শিক্ষিত হবেন, সৎ হবেন, যার কাছে পুরো এলাকার খবর থাকবে এবং যে কোনো বিপদে তিনি জনগণের পাশে থাকবেন। সেই সাথে তারা এমন বাংলাদেশ দেখতে চেয়েছেন যেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, একতার বাংলাদেশ, যেখানে সবাই মিলে বসবাস করবে এবং একটি সমৃদ্ধ জনপদ গঠন করবার জন্য প্রত্যেকেই সমান অধিকার ভোগ করবে। সেই বাংলাদেশ তারা প্রত্যাশা করেছেন। সবার প্রত্যাশা সেই সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এই কামনায় আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।